পাশে রবিন ফারহানা, রাজনীতিতে আমরা যখন এই বিষয়গুলোর কথা বলি, এই যে গণভোট, জুলাই সনদ, রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব, সেখানে আবার রাজনৈতিক দলগুলো আবার নমিশন দিয়ে দিচ্ছে এবং দেশে এক ধরনের নির্বাচনী আবহতরা তৈরি করেছে ফেলেছে। আমি যে এই যে রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব কিংবা এই যে জুলাই সনদ নিয়ে আলোচনা বা গণভোট নিয়ে আলোচনা এবং মাঠের পরিস্থিতি আসলে কীরকম, দুটো কি আলাদা? মানে সাধারণ মানুষ কি ভোট নাকি এই সনদ নিয়ে চিহ্নিত? এখন আমি যদি বলি তাহলে বলা হবে যে আমি আমার দলের বক্তব্যের কারণে এরকম বক্তব্য দিচ্ছি। বিষয়টা তা না। আপনারাও নিশ্চয়ই সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, আত্মীয় স্বজনের সঙ্গে কথা হয়, বন্ধু বান্ধবের সঙ্গে কথা হয়। আপনারা বলেন তো, দেশের সাধারণ মানুষ কি সত্যি ভোটের জন্য উদ্গ্রীব হয়ে নাই? কারণ এই সরকারটি যেভাবে আমাদের এক্সপেকটেশন ছিল সেটা তো এখন বাদই দিলাম। একটা মিনিমাম নর্মালসি বজায় রেখে ডে টু ডে অ্যাক্টিভিটিগুলো যদি তারা স্বাভাবিকভাবে চালাতে পারত, তাহলেও কিন্তু মানুষ এত অস্থির হয়ে যেত না। আপনি দেখুন, একটার পর একটা গার্মেন্টস বন্ধ হচ্ছে। বিজিএমইএ কিছুদিন আগে রিপোর্ট দিয়েছে যে কতগুলো গার্মেন্টস বন্ধ হয়েছে, কত হাজার হাজার পোশাক কর্মী কাজ হারিয়েছেন। আইএমএফ বলছে তারা নির্বাচিত সরকার ছাড়া আর ঋণের কিস্তি ছাড় করবে না। বিনিয়োগ বন্ধ হয়ে আছে, আনস্টেবল অবস্থা। একই সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ে তো কিছুক্ষণ আগে আমরা কথা বললাম। সো সকল কিছু যদি আপনি বিবেচনায় নেন, আপনি দেখবেন যে বাংলাদেশে অল্প কিছু মানুষ ছাড়া সাধারণ মানুষ খুব খুব কষ্টের মধ্যে আছে। এবং এই অল্প কিছু মানুষের মধ্যে একজন দর্শক আমাদের ফোন করেছিলেন, তিনি বলছিলেন যে 53 বছরে জামাতে ইসলাম কখনো এত ভালো সময় পার করে নাই এবং সরকারের এত কাছাকাছি থেকে, ক্ষমতার এত কাছাকাছি থেকে দিন পার করা স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামের ঘটে নাই, কিন্তু এখন সেটি হচ্ছে। সো আপনি চিন্তা করেন তো, তারা তো চাইবেই কখনো গণভোটের ইস্যুকে সামনে এনে, কখনো পিআর পদ্ধতিতে নির্বাচনের ইস্যুকে সামনে এনে, কখনো জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুকে সামনে এনে ভোটটাকে যত দেরিতে পেছানো সম্ভব তারা সেটা করবার চেষ্টা করবে। এবং ইন দ্য মিন টাইম তারা যেটা করবে, তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এবং সরকারি সুযোগ সুবিধা নিয়ে তারা বিএনপি সহ যেই অন্য আদার পলিটিক্যাল পার্টিসগুলো আছে তাদেরকে মেলাইন করার চেষ্টা করবে। এবং আপনি ইতিমধ্যে দেখেছেন যে জামাত কেবলমাত্র যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চাইছে তাই নয়, তারা জাতীয় পার্টিরও নিষেধাজ্ঞা চাইছে। অর্থাৎ তারা অ্যাটলিস্ট সংসদে সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে যাতে তাদের অবস্থান এনশিওর্ড থাকে সেইটা করবার চেষ্টা করছে। সেটা করতে গিয়ে যা যা করা সম্ভব, যা যা করা দরকার সবই তারা করছে। মুস্তাফিজ, আপনাকে জানতে চাইব, অনেকেই 13 তারিখ নিয়ে প্রশ্ন করেছেন এবং 13ই নভেম্বর নিয়ে একটু চিন্তিত। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে তারা ঢাকায়, এবং এটি নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো কথা বলছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন, এর জন্য বেশি বেশি আলোচনায় আসছে। এটি নিয়ে যদি বলেন যে আসলে আপনার কি আর কোনো আশঙ্কা হয় কিনা? তার উপরে না, আমার কাছে তেমন আশঙ্কা হয় না। তবে আওয়ামী লীগ তার শক্তি প্রদর্শনের চেষ্টা করবে। যেটা দেখলাম আজকে 25 জনকে অ্যারেস্ট করা হয়েছে, 1 লক্ষ গ্যাস বেলুন দিয়ে তারা প্রতিবাদ করবে। আমি আবার মানে ভাবছিলাম যে প্রতিবাদের যদি এই ধরনটা হয়, এটা ব্যতিক্রমী, এটা মানে এটাকে ইগনোর করা উচিত। এই প্রতিবাদটা করার একটা অধিকার তো থাকেই, কারণ এটা তো রাজনৈতিক দল, তারা করবে। আবার যারা মনে করে যে সত্যি সত্যি মানে সে গণহত্যারে, তারও একটা প্রতিবাদের একটা গণতান্ত্রিক ভাষা থাকা উচিত। তো সেই হিসাবে যদি আওয়ামী লীগ ভাঙচুর করে, জ্বালাও পোড়াও করে, তাহলে এটা আরও আওয়ামী লীগের জন্য ডিফিকাল্ট সিচুয়েশনে যাবে। যদি সেই অর্থে যদি তারা বেলুন মানে আকাশে উড়ায় দিয়ে যদি প্রতিবাদ করে, তো এটা আমার মনে হয় যে খুব একটা হার্মফুল না। তবে যেটা হচ্ছে কি, আপনি আপনার নিজের শাসন ব্যবস্থাটা, নিজের অবস্থানটা যত আস্তে আস্তে নষ্ট করতেছেন, তত কিন্তু আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং মানুষ কিন্তু এখন ভাবছে যে আগেই তো ভালো ছিলাম। এই যে চিন্তাটা কেন আসলো আপনার ব্যর্থতার কারণে। আপনি কিন্তু এই সুযোগগুলো করে দিচ্ছেন। দেখেন, এখন মাঠে একটা উৎসবমুখর নির্বাচন হওয়ার কথা। আমরা কি আলোচনা করলাম এতক্ষণ ধরে? শুরু থেকে নির্বাচন কি হবে, হবে না, কখন গণভোট হবে, কখন পিআর হবে, নিম্নকক্ষে হবে নাকি উচ্চকক্ষে হবে, কেমনে হবে, এগুলি সব ভাবনাই তো নির্বাচিত পার্লামেন্টের হওয়ার কথা। নির্বাচনটা আমি সুন্দর একটা করব, উৎসবমুখর, কিন্তু তার মধ্যে আছে হার্ড মানে রাস্তার কর্মসূচি দিচ্ছে জামাতে ইসলাম। তো বিএনপি তো এক সময় তারাও তো বলবে, যাচ্ছে রাস্তার কর্মসূচি তো ভালোই, তাহলে আমরাও নামি। তখন কি দাঁড়াবে?
কোথায় ইলেকশন? তাহলে এই অবস্থার যদি আপনি তৈরি করেন, তাহলে তো ওই যে সবাই বলবে আগেই তো ভালো ছিলাম, তখন ওই যে বেলুন যখন উড়বে তখন বলবে যে না ঠিক আছে আরও বেশি করে ওড়া বেলুন, সেটাই বলবে। রুমিন ফারহান, আপনাকে যদি জিজ্ঞেস করি যে আজকের মধ্যে হঠাৎ করে গতকাল থেকে বিভিন্ন জায়গায় ডিসি পরিবর্তন শুরু হয়েছে প্রশাসনে, আজকে পর্যন্ত যদি দেখুন 29 জন ডিসি পরিবর্তন হয়েছে সব কিছু মিলে। লেভেল প্লেইং ফিল্ড একটা তৈরি করার একটা চেষ্টা হচ্ছে এবং এটা প্রধান উপদেষ্টা নিজে বলেছিলেন যে তিনি নিজে এটা তদারকি করবেন একটা ফিটনেস থেকে। এই ব্যাপারটা এই যে মাঠে নির্বাচনে প্রচারণার আগে লেভেল প্লেইং ফিল্ড, এটা আসলে কতটা হেল্প করবে এই যে ডিসি পরিবর্তন? ডিসি পরিবর্তন একটা উদ্যোগ, অনেকগুলো উদ্যোগের একটা উদ্যোগ, কিন্তু একটা নির্বাচনটা তো আসলে বেশ অনেকগুলো পক্ষ থাকে, সরকার থাকে, নির্বাচন কমিশন থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে, পলিটিক্যাল পার্টিগুলো থাকে এবং তাদের নেতাকর্মী সমর্থক ভোটাররা থাকে। সো এত বড় একটা কর্মযজ্ঞে এটা একটা স্টেপ, হয়তো প্রধান উপদেষ্টা নিজের তত্ত্বাবধানে ডিসি 29টা জেলায় পরিবর্তন করেছেন, কিন্তু অন্যান্য পক্ষগুলো যদি সার্বিকভাবে সহযোগিতা না করে একটি ভালো নির্বাচনকে সামনে রেখে, তাহলে একমাত্র ডিসি পরিবর্তন দিয়ে বা এসপি পরিবর্তন করে খুব ভালো নির্বাচন হবে না। ডিসি পরিবর্তন মানে এক জেলার ডিসি অন্য জেলায় যাচ্ছেন, অন্য জেলার ডিসি আরেকটা জেলায় যাচ্ছেন, মানে আমরা তো নতুন করে ডিসি নিয়োগ দিচ্ছি না। অন্য পক্ষগুলো আমি যেটা বললাম যে রাজনৈতিক দল, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশন, ভোটাররা, দলের কর্মী সমর্থকরা, এই বিরাট কর্মযজ্ঞে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন একটা পার্ট। সো এই পার্টের পরিবর্তন হয়তো প্রধান উপদেষ্টা নিজের তত্ত্বাবধানে রেখে করছেন, কিন্তু আমি আবারও সে আগের কথায় ফিরে যাই। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখন আমরা যতটুকু সক্রিয় দেখছি, ততটুকু সক্রিয়তা দিয়ে কিন্তু একটা ভালো নির্বাচন আমরা আশা করতে পারি না। আমরা একই সঙ্গে নির্বাচন কমিশন এবার বলেছে যে তারা তাদের নিজস্ব জনবল দিয়ে নির্বাচন আয়োজনের চেষ্টা করবে। সো এতগুলো ভোট কেন্দ্রে একসাথে যখন ভোট হবে সারা দেশে 42,000-এর উপরে ভোট কেন্দ্র, সো তখন ডেফিনেটলি এক রকমের ভয় বা শঙ্কা তো থেকেই যায় যে কীরকম হতে যাচ্ছে নির্বাচন। সো সকল কিছু মিলিয়ে ডিসি পরিবর্তন একটা সিদ্ধান্ত, কিন্তু বাকি সকল কিছু যদি একসঙ্গে না সঠিক পথে যায় তাহলে আমরা ভালো নির্বাচন আশা করতে পারবো না। একদম একটু সময় আছে মুস্তাফিজ, আপনাকে জিজ্ঞেস করি, নির্বাচন কমিশনের সামনে আমজনতার দলের যে প্রধান তারেক রহমান তিনি বসে আছেন, তিনি প্রায় কত ঘন্টা দেখলাম 200 কত ঘন্টা তিনি অনশন করছেন নিবন্ধনের জন্য, এবং এরই মধ্যে কিন্তু আরো অনেকগুলো দল সেখানে নিবন্ধনের জন্য অনশন শুরু করছে এবং এটি হঠাৎ করে আলোচনায় চলে এসছে। আপনি এটা কিভাবে দেখছেন? এটা গুবলেট পাকায় ফেলছে আসলে নির্বাচন কমিশন। যখন ডেস্টিনি রফিকুল আমিনের জনগণ পার্টি কি একটা দিল, কেউ কেউ বলতেছে এটা নাকি 2 কোটি টাকার বিনিময়ে, তখনই কিন্তু এটা হয়ে গেছে। তাহলে আর অন্যদেরকে বাদ দিয়ে লাভ কি? সবারই নিবন্ধন দিয়ে দিক, নিবন্ধন দিলে সমস্যা কি? দিক, আইনের মধ্যেই তো নির্বাচনটা হবে, যারা করবে সবাইকে দিয়ে দিক। এটাকে আমার মনে হয় যে উন্মুক্ত করে দেওয়া উচিত, যারাই আবেদন করবে তারাই মানে তাদেরকে নিবন্ধন দিক, অসুবিধা কি আছে? আমি তো কোনো ক্ষতি দেখি না। আমি দীপু ভাইয়ের সাথে একদম একমত। আমার বাবা যখন রাজনীতি করতেন তিনি বলতেন আমি নিবন্ধন নিয়ে কোনো রাজনীতি করব না, বিকজ পলিটিক্যাল পার্টির নিবন্ধন প্রক্রিয়াটাই থাকা উচিত না। এটা সাধারণত ওই ব্যালটে যাতে অনেক নাম না আসে সেই জন্য এটা করা হয়। হ্যাঁ, সো এইভাবে তো আসলে বিজনেস ট্রেড লাইসেন্স, সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হবে। জি, সময় শেষ, নিশ্চয়ই আরো অন্য সময় আলোচনা করবো। আজকে সময় শেষ, দুজনকে ধন্যবাদ।